দেখুন, কারেন্ট যেমন শর্ট করলে ম্যাগনেট করা যায়, আবার ম্যাগনেটকেও সেইভাবে ব্যবহার করলে তাহলে কারেন্ট হয়। মানে জলকে ভাঙালে অক্সিজেন আর হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনকে মেশালে জল পাবো, এটা তো পরিষ্কার বিষয়। তাহলে ঠিক সেরকম আমরা ম্যাগনেটকে ব্যবহার করেই কিন্তু অ্যাকচুয়ালি বিদ্যুৎ তৈরি করি। নমস্কার বন্ধুরা, স্টেবিলাইজারে কিভাবে ভোল্টেজ বাড়ানো সম্ভব এবং কমানো সম্ভব এই ব্যাপারে পার্ট 1 আমি করেছিলাম। আপনারা যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্কটি, ওখান থেকে দেখে নেবেন। আমি প্রথমে পার্ট 1-এ আলোচনা করেছিলাম যে কিভাবে ভোল্টেজ ডাউন করা যায়, মানে কিভাবে ভোল্টেজ ডাউন করা হয়। এবার পার্ট 2-তে আমি আলোচনা করব বলেছিলাম যে কিভাবে আমরা ভোল্টেজ যখন কম আসে, বিদ্যুৎ যখন লাইনে কম আসে, তাকে ইনক্রিজ করি, কিভাবে বৃদ্ধি করে নিই। তো আসুন এটা বুঝে নিন। যারা আমার পার্ট 1 দেখেনি তারা হয়তো বুঝতে অসুবিধা হবে, ওই জন্য আগে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে টাচ করে আগে দেখে নিন ফার্স্টে ওই পার্ট 1টা, তারা 2টা তাহলে অতি সহজে বুঝতে পারবেন। না যারা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন। তো আমরা ধরে নিয়েছিলাম যে 90 ভোল্ট থেকে স্টেবিলাইজারটা কাজ করবে। তো আমরা প্রথমে এখানে 90 ভোল্ট দিয়ে নিয়েছিলাম, প্রত্যেক পাকে ধরেছিলাম 1 ভোল্ট করে। তো এখানে 90 পাক প্রথমে দিয়েছিলাম, তো 90 পাকের জন্য 1 ভোল্ট করে দিল 90 পাক। এবার 90 পাক থেকে শুরু করেছিলাম 30 ভোল্ট করে ইনক্রিজ করে। তাহলে পার ভোল্টে যদি, মানে পার পাকে একবার রাউন্ড দিলে যদি 1 ভোল্ট ড্রপ করে, তো 30 ভোল্ট ডিফারেন্স, মানে প্রত্যেকটা ডিফারেন্সে 30টা করে পাক দিয়ে নিয়েছিলাম। এই যে 30 আর লেখা রয়েছে, এই কাগজই দেখিয়েছিলাম আমি। তো আসুন এবার ভোল্টেজ বাড়ানো যায় কীভাবে। আমি এটা কি দেখিয়েছিলাম, এখানে নিউট্রাল দেবো, এখানে ফেজ দেবো। তো যতটা ভোল্টেজ বেশি আসবে আমরা এরকম করে পরপর এক ঘাট করে সরিয়ে নেব, অর্থাৎ আমাদের যে মূল লাইনটি আসবে সেই সাপ্লাইটি এখানে আর এখানে যুক্ত করব। আমরা যেটি আউটপুট নেব, অর্থাৎ আমাদের ঘরের কাজে প্রয়োজন হবে বা আমরা যেটা ব্যবহার করব, সেটা এখান থেকে নিচ্ছিলাম। এবার এখান থেকে রোটারিতে কানেকশন করেছিলাম। এই রোটারি কানেকশন দেখাতে গিয়ে একটু ভিডিওটি আপছা হয়ে গেছিলো, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি এই ভিডিওতে অতটা আপছা হবে না। তো কী হলো, আমরা কি করেছিলাম, আউটপুটের জন্য যখন আমাদের ভোল্টেজ কমানোর প্রয়োজন ছিল, যতটা ভোল্টেজ বেশি আসলো তত আমরা এবার পিছিয়ে নিচ্ছিলাম। তাহলে এখানে 30 ভোল্ট করে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছিল। আমরা যদি ভোল্ট বাড়াতে চাই তার ক্ষেত্রে উল্টোটা করতে হবে। উল্টোটা কীরকম, আমি প্রথমে বলেছিলাম যে যদি কয়েল করে দেওয়া হয় কোনো তারকে ঘুরিয়ে তার ভিতর থেকে বিদ্যুৎ গেলে কি হয়, ভোল্টেজটা যেমন কমে যায় তেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কোনো লৌহদণ্ডের ওপর থেকে যদি তার পেঁচানো হয়, এবার যদি তার পেঁচিয়ে দেওয়া হয়, দুধারে যদি সাপ্লাই দেওয়া হয়, তাহলে কী হয়, এই লৌহদণ্ডটি ম্যাগনেটে পরিণত হয় বলেছিলাম। আর আপনারা ওটাও অনেকে জানেন। আমরা এখানে এই ম্যাগনেট তৈরি করার কাজটি করব। সেটা কি করব, আমরা এখান থেকে আগেবার যে মূল লাইন তো এসেছিলো তার ইনপুট করেছিলাম, আউটপুট করছিলাম। যত ভোল্টেজ বাড়ছে তত এই লিডে, যদি বেশি ভোল্টেজ আসে, সামান্য বেশি 30 এলো বেশি, তো এখান থেকে নিচ্ছিলাম, আরও 30 এলো এখান থেকে নিচ্ছিলাম। তাহলে কী হচ্ছিলো, কমে যাচ্ছিলো। এবার আমাদের বৃদ্ধি করার প্রয়োজন। তাহলে আমরা কি করব, সাপোজ মনে করুন ভোল্টেজ এসছে 220 দরকার, 20 আসেনি, 200 এসছে, কি 190 এসেছে, আমাদের 220 প্রয়োজন। সাপোজ ধরলাম 90 এসেছে, তাহলে আমাদের এখনও কত দরকার, এসেছে 190, আমাদের প্রয়োজন 200। তাহলে কত কম আছে, 90, 10, 200 আরও 20, মানে 30 ভোল্ট কম হলো। তাহলে আমরা কি করব, তখন আউটপুটেরটা চেঞ্জ করে নেব, অর্থাৎ নিউট্রাল যেখানে ছিল নিউট্রালই থাকবে, ফেজটা যেখানে এখানে দিচ্ছিলাম এখানে না দিয়ে আমরা কী করবো, এখান থেকে এবার আউটপুট করব। আমাদের যেটা প্রয়োজন হবে ভোল্টেজে সেইটা নেব, নিয়ে যে লাইনটি আসছে, আমাদের যে ফেজটি আসবে আমাদের মিটার থেকে, আমাদের এই সাপ্লাই লাইনটি কী করবো, এবার মনে করুন 230 আমাদের ফুল ভোল্টেজ আসছে, এখানে ডাইরেক্ট লাগিয়ে রাখবো। ঠিক আছে, ওই একই কাজে রটারিতে করা হয়, আমি ডাইরেক্ট এখানে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। মনে করুন আমাদের যে সাপ্লাই এসছে তার ফেজটি এখানে লাগিয়ে রেখেছি, তাহলে ট্রান্সফরমার সঙ্গে কোনো লেনাদেনা নেই, কিন্তু এটা 300 ভোল্টেজ পর্যন্ত আছে, এখানে কোনো লেনাদেনা নেই। 230টি আমাদের কাছে 220 ভোল্ট যেটা প্রয়োজন, ডাইরেক্ট আমরা এখানে আউটপুট করে নিয়ে নিচ্ছি। এবার ভোল্টেজ কমে গেল, 30 ভোল্ট হঠাৎ কমে গেল, তো আমরা কি করব, এখানে আর আউটপুটে মানে যেটা আসছে সেই ইনপুটটি এখানে থাকবে না, ওখান থেকে তাড়াতাড়ি করব 2-এ লাগিয়ে দিলাম। প্রত্যেকটা যে রটারি রয়েছে, রটারির
1 নম্বরের সাথে 1 নম্বরের কানেকশন, 2 নম্বরের সাথে 2 নম্বর কানেকশন থাকবে আমি বলেছিলাম। তাহলে রটারিতে পাক দিয়ে যখন 2 নম্বরে নিয়ে যাব, 1 থেকে 2, তার মানে সেই তারটি 2 নম্বরেতে চলে আসবে। আগের বারে যা কানেকশন ছিল এবার কিন্তু তার উল্টোটা আমি বলে দিচ্ছি আবারও, বারবার করে বলছি, এটা খেয়াল করুন। আগে কি করেছিলাম, যে লাইনটা আমার কাছে আসছিল তার ফেসটি এখানে দিয়েছিলাম, আউটপুট করছিলাম এখান থেকে। এই যে রটারি সুইচ, ভালো করে দেখুন, রটারি সুইচের এটা মিডল পয়েন্ট ধরেছিলাম যে ঘড়ি কাঁটার মতো সব দিকে যায়, সবার গায়ে টাচ হতে পারে। তো আমরা এখান থেকে আউটপুট করেছিলাম, যে লেখা রয়েছে আউটপুট করছিলাম। এবার যত ভোল্টেজ বাড়ছিল আমরা এখানে এক ঘাট করে আগাচ্ছি, মানে পিছিয়ে বাড়িয়ে দিচ্ছিলাম, 1 2 করে বাড়াচ্ছিলাম। যত বাড়াচ্ছিলাম তত কী হচ্ছিলো, যেহেতু এখানে মূল লাইনটি জোড়া ছিল, এখান থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে কমে যাচ্ছিলো ভোল্টেজ। এবারে তার উল্টোটা করবো, অর্থাৎ সরাসরি লাইনটি, এই যেটা আউটপুট মনে করুন এখানে ইনপুট হবে, রটারির ইনপুট করতে হবে। আর আউটপুট হওয়ার জন্য শুধুমাত্র এই 1 নম্বরে যে রটারি, এই 1-এর সঙ্গে 1 তো লাগানো ছিল, তাই না? এখানে 1 নম্বরের যে লিড বেরিয়ে শেষ হয়েছিল আমাদের, শেষ লিডটাই আমরা 1 নম্বর ধরেছিলাম। তাহলে এই 1 নম্বরের সঙ্গে 1 নম্বরে লাগানোই আছে এখানে ধরুন। তাহলে এখান থেকে আসছে আমাদের কত, 220 ভোল্ট আসার জায়গায় 30 ভোল্ট কমে গেছে, গিয়ে কত আসছে আমাদের, ভোল্ট আসছে 30 ভোল্ট কমে 190। তাহলে আমাদের 30 ভোল্ট বাড়ানোর প্রয়োজন। তা আমাদের এইটা যেটা আগে আউটপুট ছিল সেইটা এখন ইনপুট করে দিয়েছি, তারটাকে চেঞ্জ করে দিয়েছি। ইনপুট করে আমরা মনে করেন এখান থেকে যদি এখান থেকে তো আমরা আউটপুট পাচ্ছি, এটা মূল সেন্টার মনে করুন, এটা সব দিকে সরানো যায়। তাহলে এটি যখন 1-এ থাকছে, 1-এ তো এমনিতেই এখানে জয়েন্ট দিয়ে রেখেছিলাম, যেটা আমাদের ভোল্টেজ বাড়িতে আসছে, সেই ইনপুটের লাইন তো এখানে এমনি দেওয়া রয়েছে। তাহলে সরাসরি আমরা এখানে 220 পেয়ে যাচ্ছিলাম। এখন ভোল্টেজ কমে গেছে লাইনে, তাহলে আমরা কি করব, সরিয়ে নিয়ে 2-এ দিয়ে দিলাম। 2-এ দিলে কি হবে, এখানে যখন 2-এ দেবো, এখানে এই 2-এর সঙ্গে তো এই 2 লাগানো রয়েছে, তো এখানে খেলাটা এখানে হয় অ্যাকচুয়ালি, এখানে তার দিয়ে লাগানো থাকে। তাহলে 2-এ এলো, 2-এ আসলে কি হবে, দেখুন এখানে দেওয়া রয়েছে নিউট্রাল আর এখানে রয়েছে ফেস, এই দুটো কি হবে, ভিতরে ম্যাগনেট তৈরি হয়ে যাবে, আর আমরা এখান থেকে আউটপুট নিয়ে নিচ্ছি। এবার আপনি বলবেন যে এখানে যে ম্যাগনেট তৈরি হচ্ছে এখানে কি রেজিস্ট্যান্স হবে না, হতে পারে, হবে না, হয় না, খুব কম হয়। তার কারণ আমি ব্যাখ্যা করছি। আমাদের 30 ভোল্ট কম এসেছে, আমরা যখন এখানে ইনপুট করছি তখন এই 30 ভোল্টটা মেকআপ হবে। কীভাবে মেকআপ হবে, মনে করার ব্যাপার নেই, আমাদের এসছে কত, 190। তাহলে আমরা এখানে কত দিচ্ছি এখানে, আর এই সেকেন্ড লিডে কত দিচ্ছি, 290। আরও 30 ভোল্ট হয়ে যাবে। এবার কীভাবে হবে, এখানে আর এখানে যখন শর্ট করলেন আপনি বিদ্যুৎ দিয়ে, তাহলে কি হলো, এর ভিতরে ম্যাগনেট তৈরি হয়ে গেল। তাহলে এখানে পেয়েছিলাম 190 প্লাস 1 ঘাট সরিয়ে দেওয়ার জন্য 30 ভোল্ট, কী হলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড এর ভিতরে তৈরি হবে। দেখুন কারেন্ট যেমন শর্ট করলে ম্যাগনেট করা যায়, আবার ম্যাগনেটকেও সেইভাবে ব্যবহার করলে তাহলে কারেন্ট হয়। মানে জলকে ভাঙালে অক্সিজেন আর হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনকে মেশালে জল পাবো, এটা তো পরিষ্কার বিষয়। তাহলে ঠিক সেরকম আমরা ম্যাগনেটকে ব্যবহার করেই কিন্তু অ্যাকচুয়ালি বিদ্যুৎ তৈরি করি। সে ভিডিও অন্য একদিন না হয় করে দেবো। কিন্তু বিদ্যুৎ যখন ম্যাগনেটকে ব্যবহার করা হয়, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আমরা নিশ্চয়ই বিদ্যুৎ পেতে পারি। এবার এই সূত্রটাকে মাথায় নিয়ে আমরা এখানে শর্ট করলাম, তাহলে আমাদের যে ভোল্টেজটি আসলো সেই ভোল্টেজ প্লাস এর ভিতরে যে ম্যাগনেট তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে নিয়ে আবার দেখুন আমাদের ওই 30 ভোল্ট কম হচ্ছে, সেই 30 ভোল্ট আগে দেওয়ার জন্য 30 ভোল্টের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কত ভোল্ট হয়ে গেল, সেই 220 ভোল্ট আমরা পেয়ে গেলাম। আরও যদি এরকম 20 ভোল্ট বা 30 ভোল্ট কমে যায়, যত কমে যাবে তত আমরা ইনপুটের ফেজটি এক ঘাট করে আগাবো। এখানে রোটারিতে পাক দেবো মানে এই 2-এ দিলাম, আরও কমে গেল 3-এ দিলাম, তাই এখানে 2-3 করা মানেও তো এখানে 2-3-এ চেঞ্জ হয়ে যাওয়া। অর্থাৎ এবার দেখুন যত ভোল্টেজ কমে যাবে তত আমরা এই লেন্থটাকে সংকীর্ণ করে দেবো। যত সংকীর্ণ করব অর্থাৎ ছোট করব, তত ম্যাগনেটিক ফিল্ড বেশি তৈরি হবে। আপনি সাপোজ ধরুন একটা তার আছে, তারের 2 প্রান্তে তারটা যত বড় হবে শর্ট সার্কিটের পরিমাণ কী হয় তত কম হয়, যত বেশি হবে তত জোরে শর্ট সার্কিট হবে, দেখবেন ঠাস করে লাইট বেরিয়ে যাবে। কেন, কারণ ম্যাগনেটিক ক্ষমতাটা তখন অনেক বেশি তৈরি হবে ছোটো জায়গার মধ্যে। এখানেও তাই, যত কাছাকাছি নিয়ে যাব শর্ট করাবো তত বেশি ম্যাগনেট তৈরি হবে, আর যত ম্যাগনেট তৈরি হবে তত আমরা বেশি ভোল্টেজ পাবো।
এবার আসে আর একটা যুক্তি অনেকে খাড়া করতে পারেন, বা আমাদের মনের মধ্যে এগুলো আসে এই যুক্তিটা, যে এখান থেকে এই আমার লাইন আউটপুট লাইনটা তো সরাতে পারছি না, ইনপুটটা সরিয়ে পরবার ম্যাগনেটিং বাড়াচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু আমরা আউটপুট যেখানে করছি সেখানেও তো একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে যে এতগুলো তার। তখন প্রথম ক্ষেত্রে যখন আমাদের রেজিস্ট্যান্স তৈরি হচ্ছিল, তখন যখন এতে 30 ভোল্ট করে করে কমে যাচ্ছিল, এখন কেন কমবে না? হ্যাঁ কমবে, কিন্তু তুলনায় অনেক কম। কেন? মনে করুন আমরা কিন্তু 30 ভোল্ট সত্যি কমছে তো, তো এখানে যখন 30 ভোল্ট কমছে, এখানে মনে করুন ঠিক 220 ভোল্টের জায়গায় কত আসছে? 190 ভোল্ট। তাহলে 190 ভোল্টের জন্য 30 ভোল্টের প্রয়োজন, এখানে শর্ট করার কারণে 60 ভোল্ট তৈরি হয়ে যেতে পারে। 30 ভোল্ট তৈরি হবে কিন্তু কোনো মানে নেই, এক ঘাট আগে দেওয়ার জন্য 60 ভোল্ট তৈরি হতে পারে। এছাড়াও মনে করুন যদি সেটাও না হয়, মানে হয়তো বটে, তাহলে কি হলো, এখানে আগের মতন রেজিস্ট্যান্স তৈরি হবে না। কারণ আমি বলেছিলাম যখন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছিল তখন কিছুটা ম্যাগনেট ফিল্ড তৈরি হচ্ছিল, কিন্তু দেখুন যখন এই জায়গাটা ম্যাগনেট হচ্ছে, একই তো একটা কোর, একটা দণ্ড মনে করুন এটা, তাই এখানে যদি ম্যাগনেট হয় তাহলে এই দণ্ডটাই তো পুরো ম্যাগনেট হয়ে আছে। তো কারেন্ট বা বিদ্যুৎ নষ্ট হওয়ার জন্য তো কিছুটা ম্যাগনেট তৈরি করে নষ্ট করে ফেলছিল, কিন্তু অলরেডি বিদ্যুৎ তো ম্যাগনেট হয়ে আছে। মনে করুন দুটো পাত্র, এই একটা পাত্র আর এই একটা পাত্র, এই পাত্রটা মনে করুন বড় পাত্র, তো অলরেডি এর মধ্যে যদি বেশি জল থাকে, এখানে যদি কম জল থাকে, অর্থাৎ যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে, এর ভিতরে যে ম্যাগনেট তৈরি হচ্ছে তার বেশি থেকেও তো বেশি এই কোরের মধ্যে ম্যাগনেট তৈরি হচ্ছে, কারণ এখানে শর্ট করা রয়েছে। তাহলে কি হবে, এই জল এর মধ্যে যেতে পারে না, এই জল এর মধ্যে চলে আসবে। ঠিক এখানে সেরকম, এখানে যতটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তার থেকে বেশি এখানে ম্যাগনেট তৈরি হয়ে রয়েছে, সেই ম্যাগনেটকে এই কয়েল গ্রহণ করে নেবে, কাজেই রেজিস্ট্যান্সটা অনেকটা কম হয়ে যাবে। তাই আমরা ভোল্টেজটা যত সংকীর্ণ করি ভোল্টেজ তত বেড়ে যায়। আমি আজকের বেশি ডিটেলসে আরও বলতে পারি, কিন্তু বলছি না যাতে না মাথা গুলিয়ে যায়, আর ভিডিওটা ছোটও করতে চাইছি। শুধু এইটুকু মাথায় রাখবেন, যত আপনারা ভোল্টেজ কমে যাবে তখন কী হয়, রটারি পাক দিয়ে দেখবেন বাড়ি দেওয়া হয়, আর একটা সুইচ থাকে ডিপিডিটি সুইচ, ওটা প্রসঙ্গে পরে যাচ্ছি। যাই হোক, আমরা কি করব, লাইন যখন কমানোর প্রয়োজন হচ্ছিল, অর্থাৎ ভোল্টেজ কমাচ্ছিলাম, তখন আমরা এখান থেকে আউটপুট করছিলাম, আউটপুটটাকে সরিয়ে নিচ্ছিলাম, যেটা আউটপুট নেব আমরা, আউটপুট করবো আর কি স্টেবিলাইজার থেকে, তাকে সরিয়ে নিচ্ছিলাম এভাবে। আর যখন আমাদের ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হবে তখন আউটপুটটা লাস্ট জায়গায় ফিক্স থাকবে, ইনপুট যেটা এসছে যে ফেস, সেইটা পরপর নিউট্রালের দিকে সরিয়ে নিয়ে যাবো, তত ম্যাগনেট বৃদ্ধি হতে থাকবে। যত কমবে তত একটু বাড়াবো, মানে সরিয়ে নিয়ে যাবো পরপর 1 2 3 করে নিউট্রালের দিকে আগিয়ে নিয়ে যাবো, তাহলে ম্যাগনেট তৈরি হবে তত হারে আমরা ভোল্টেজটা যতটা কমেছে ততটা পেয়ে যাব, ইনক্রিজ হবে। এই ম্যাগনেট ফিল্ড তৈরি হওয়ার কারণে ইনক্রিজ হবে। এর থেকে আজ ডিটেলস করছি না যাতে বড় না হয়ে যায়। এইবার বিষয় হলো, স্টেবিলাইজার খুলে কি আমরা ম্যানুয়ালভাবে তারকে চেঞ্জ করতে পারি? সেটা তো সম্ভব নয়, সেটা তো করিও না। তাহলে কি হয়, তাহলে যেটা হয় দেখবেন, স্টেবিলাইজার ম্যানুয়াল স্টেবিলাইজার যেটা হয়, তার সামনে একটা সুইচ থাকে, ওপরে লেখা থাকে আপ, নিচে ডাউন, অর্থাৎ ভোল্টেজ যখন আপ করার প্রয়োজন হয় আমরা উপরে দিয়ে দিই, ডাউনের সময় নিচে করে দিই ডাউন। ওই সুইচটাকে ডিপিডিটি সুইচ বলে। ওই সুইচটা দিয়েই এই তারটাকে চেঞ্জ করা হয়, অর্থাৎ যখন আমরা আপে দিয়ে দিই, যখন আপে সেট করা থাকে, তখন কি হয়, যে ফেজটা আমাদের এলো লাইন থেকে, মূল লাইন থেকে, যখন আপে দিই ভোল্টেজ, তখন আমাদের আপ করা প্রয়োজন হয়, বাড়ানোর প্রয়োজন হয়, তখন ওইটাকে এই যে রটারি সুইচ মাঝখানে যেটা কমন, তার গায়ে লাগিয়ে দেয়। অর্থাৎ সেই সুইচ আমরা পাকিয়ে নির্ধারণ করি 1-এ রাখবো না 2-এ রাখবো না 3, ওটা সিলেক্টর কাঁটা মনে করুন, সিলেক্টর কাঁটার মতন 1-এ রাখবো না 2-এ রাখবো, সেটা নির্ধারণ করায়। আর আউটপুট করার জন্য এই লাস্ট যে 1 নম্বর যে রটারির যে 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে, তার সঙ্গে অটোমেটিক লাগিয়ে রাখে, এই ডিপিডি সুইচের তারটা লাগানো থাকে। সে সবসময় কী করে, আউটপুট ভোল্টেজ দেয় যখন আপে যায়। আর যখন ডাউন মোডে থাকে, সুইচটি ডাউনের দিকে লাগানো থাকে, তাহলে তখন কী হয়, ওই তারটাকে চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে প্রথমে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম পার্ট 1-এ, সেইটা করা থাকে। সেটা কী করা থাকে, নিউট্রাল নিয়ে কোনো যায় আসে না, নিউট্রাল কমন থাকে। ওই ফেজটাকে তখন, এটা আপের ক্ষেত্রে যখন এখানে থাকছে, ওই ফেজটা চেঞ্জ করে ডাউন অর্থাৎ আপ এখানে দিয়ে দেয়। ব্যাপারটা একটু পরিষ্কার করে আপনাকে বলি শুনুন, এখানেই মাথা গুলিয়ে যেতে পারে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। যখন প্রথম ভিডিওর মতো অর্থাৎ ভোল্টেজ কমানোর প্রয়োজন রয়েছে, তখন কি হবে, আমাদের এই সিলেক্টরের যে কমন
থাকে, এখানে একবার এঁকে নিচ্ছি, মনে করুন এইটা পাক দিই, এটা একটা কমন থাকে, আর প্রত্যেকটা গায়ে ঘাট আছে, ঠিক আছে, 8খানা আছে। এবার এটা 1, তারপর 2, 3, 4, 5, 6 এইভাবে করে 8খানা রয়েছে। আমাদের আউটপুটটাকে সরানোর প্রয়োজন রয়েছে। যখন আমরা ডাউন মানে আমাদের ভোল্টেজ কমাতে হবে, তাহলে কি হয়, যেটা ইন হয়েছে, ইন ভোল্টেজ এসেছে, সেটা কিন্তু ফিক্সড 1 নম্বর যেখানে রয়েছে আমাদের লিড, অর্থাৎ লাস্টে যে লিডটা বেরিয়েছিল সেই লিডে সবসময় লেগে থাকবে। আমরা যেটা আউটপুট নেব সে সরে সরে যাবে, অর্থাৎ ফুল ভোল্টেজ আছে, তো এখানে আছে বেশি ভোল্টেজ বেড়ে গেছে, আমাদের কমানোর দরকার হবে, এটাকে ঘুরিয়ে এখানে নেবো, অর্থাৎ আউটপুট যেটা হবে সেই তারটি বা সেই লিডটি এখানে কমনের সঙ্গে করে দিই, ডিভিডি সুইচের সাহায্যে চেঞ্জ করি। আর যখন ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হবে ডিভিডি সুইচ দিয়ে চেঞ্জ করে দিই, অর্থাৎ সেই তারটা এবার উল্টোটা হবে, যে তারটি এখানে ছিল সে তারটি এখানে কাজ করবে, আর এখানে যে তারটি ছিল এখানে কাজ করবে। এইটা জানার জন্য আমি ডিভিডি সুইচ কিভাবে কাজ করে পরের ভিডিও, সেই ভিডিওই আনবো, আপনারা দেখবেন যে ডিভিডি সুইচ কিভাবে কাজ করে। তাহলে বুঝতে পারবেন যে এই যে দুটো তারের তো খেলা, একবার এখানে লাগাতে হবে, একবার এখানে লাগাতে হবে, এটা কীভাবে চেঞ্জ করে দেয় ডিভিডি সুইচে সেটা আপনাদের আমি বোঝাবো। আজকেরকার ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।